প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য যে পশ্চাৎ টেস্ট পেপার, সেই পশ্চাৎ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে অঙ্কের 377 নম্বর পেজে, সেখানে দাগ নম্বর 1, 2, 3 এবং 4, এই 4টে দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং ঠিক ভুল যে প্রশ্নগুলো আছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই পেজগুলো পেয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। আজকে আমরা 377 নম্বর পেজ আলোচনা করব। দেখো 377 নম্বর পেজ, এখানে যেগুলো বলা হয়েছে সেটা একের দাগের প্রশ্ন। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে? তাহলে এটা আমরা কী করে করবো? দেখো অঙ্কটা আমরা আই ইকুয়ালস টু কী লিখতে পারি, এখানে আমাদের কী হবে, 2/5 অংশ হবে। 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে। তাহলে 2/5 অংশ হবে কত? সুদ এবং আসল। তাহলে সুদ এবং আসল, এই সুদ এবং আসল মিলে তাদের কত হবে? 2/5 হবে। যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে এভাবে আমরা লিখতে পারলাম, এখানে বাড়াতে পারলাম। আমরা অঙ্কটা এবার করবো। দেখো তাহলে 5i ইকুয়ালস টু 2p প্লাস 2i, পরের লাইন কী লিখব? এই 5i মাইনাস 2i ইকুয়ালস টু 2p, পরের লাইনে 3i ইকুয়ালস টু 2p, অতএব i ইকুয়ালস টু 2p/3। তাহলে এটা আমরা লিখতে পারলাম। এবার দেখো আমাদের কী বার করতে বলেছে, যে বার্ষিক সরল সুদের হার কত হবে, সুদের হার আমাদের বার করতে পারবে। আর আমরা i ইকুয়ালস টু কী জানি? i ইকুয়ালস টু জানি PRT/100, এটা আমরা জানি। এবার তাহলে কী করব? দেখো এই আয়ের জায়গায় আমরা কী বসাবো? 2p/3 বসাবো। তাহলে 2p/3 বসালাম। এবার PRT/100, সেখানে আমরা এদিকে যেই p আর এদিকে এই পিটা কেটে দিলাম। তাহলে আমাদের পরের লাইনে আমরা কী লিখতে পারি? আচ্ছা, আর এখানে টিটাও তুলে দিই। টি এর মানটা কত বসাবো আমরা? সময় 10 দেওয়া হয়েছে, 10 বসালাম। তাহলে এই 0 কাটলাম। পরের লাইনে আমরা কী লিখব? তাহলে দেখো আর, অর্থাৎ 3r ইকুয়ালস টু 20, অর্থাৎ r ইকুয়ালস টু 20/3। তাহলে 20/3 মানে কত? এটা হবে 6.2/3%। তাহলে আমাদের আর কত বলে বেরোবে? 6.2/3%, অপশান বি। দুই অঙ্ক কী বলা? দেখো ax² + bx + 35 = 0, সমীকরণের বীজদ্বয় -7 এবং -5 এবং -7 হলে এ ও বি এর মান কত? তাহলে দেখো এটা আমরা কী করে করবো? দেখো 2 অঙ্কটা, এখানে যেটা বলা হয়েছে আমাদের যে বীজদ্বয় এত, তাহলে আমাদের কী জানি? আলফা একটা বীজ যদি হয় আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সেটা কী হয়? দুটি বীজদ্বয়ের যোগফল কী হয়? -b/a হয়, এটা আমরা জানি। তাহলে এইখানে তো -7 -5 বলা, তাহলে একটা -5 বসালাম আর একটা -7 বসালাম, সেটা ইকুয়াল টু b/a হয়, এটা একটা হবে। এটা লিখলাম। আর একটা যদি আমরা লিখি, দাঁড়া এখানে লিখি, আর একটা আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল, সেটা কি হয়? c/a হয়। তাহলে এখানে আলফার বিটার জায়গায় -5 ইন্টু -7 সমান c/a, এবং তাহলে 5×7 = 35 ইকুয়ালস টু c/a, এটা হবে। এ অবধি থাক, এবং এখানে করে নিই এটা আগে। এই মাইনাস আর -7 -5 কী হয়? -12 ইকুয়ালস টু -b/a, এই মাইনাস কেটে দিলাম। তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারবো এখানে? আচ্ছা, আর এখানে সি এর জায়গায় আমরা কত লিখব? এটা আমরা সি এর জায়গাটায় একেবারে বসিয়ে দিই। এটা সি কত আছে এখানে? 35, মানে সি 35 লিখে দিলাম সি এর জায়গায়। তাহলে এই 35 কেটে দিলাম, অতএব এ সমান কত হবে? 1 আসবে। তাহলে এ যদি 1 আসে, এবার এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো সেটা। তাহলে এখানে এই 12a ইকুয়ালস টু বি, অতএব এই এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে 12 × 1 সমান বি, অতএব বি সমান 12। তাহলে এর মান 1 এবং বি এর মান 12। এবার আমরা অঙ্কটা করে নেবো এভাবে। এরপরে যে অঙ্কগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে যে 3 দাগের এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র অ্যাঙ্গেল ও এবি 50 হলে অ্যাঙ্গেল এসিবি এর মান কত? তো এবিসি একটা ত্রিভুজের ও পরিকেন্দ্র, তাহলে এবিসি একটা ত্রিভুজ যার ও হচ্ছে পরিকেন্দ্র, এ
BC, ও হচ্ছে এর পরিকেন্দ্র। এটা হলো। তাহলে দেখো এখান থেকে আমরা আর কি কি লিখতে পারবো। তাহলে এখানে বলা আছে কি OAB, OAB, তাহলে OAB এই অ্যাঙ্গেলটা কত 50, এই অ্যাঙ্গেলটা 50 বলে দেওয়া আছে এটা। এবং অ্যাঙ্গেল ACB এর মান কত, অ্যাঙ্গেল ACB, আসলে এটার ভ্যালু কত আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখানে কি কি লিখতে পারবো, দেখো OA সমান সমান OB লিখতে পারবো, বা OA সমান সমান OC লিখতে পারবো, কারণ এটা কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে OA সমান সমান OB এটা লিখতে পারলাম। তাহলে সেক্ষেত্রে এখানে আর কি লিখতে হবে, তাহলে অ্যাঙ্গেল OAB এটা সমান সমান আমরা অ্যাঙ্গেল OBA লিখতে পারবো। সেটা তাহলে আমাদের 50 তো বলেই দেওয়া আছে এটার মান। তাহলে অ্যাঙ্গেল AOB অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান সমান কত লিখতে পারবো, দেখো এই যে তিনটে কোণের যোগফল 180, তাহলে সেখান থেকে 180 আর এ দুটো তো 50-50 করে, তাহলে -50 যোগ 50, কারণ এটার মান 50 এটার মানও 50, এ দুটো বাদ দিলাম। তাহলে 180 মাইনাস 100, তাহলে কত 80, তাহলে AOB এর মান কত 80। তাহলে এই যে পুরোটা আসলে 80, আর এটা তাহলে কত হবে, তার অর্ধেক হবে, কারণ আমরা জানি কি অ্যাঙ্গেল ACB সমান সমান হাফ ইন্টু অ্যাঙ্গেল AOB, হ্যাঁ AOB। তাহলে এটা হলো 80, হাফ ইন্টু 80 সমান সমান কত 40, তাহলে ACB এর মান কত, ACB এটা হলো 40, অপশান সি। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। যদি আমরা সুষম ষড়ভুজের যদি আমরা সূত্র বার করি, তাহলে সেটা কি হবে, দেখো আমরা কি হয় n-2 ইন্টু 180/n, এবার সুষম ষড়ভুজ যেহেতু বলেছে, তাহলে আমরা n এর মান যদি আমরা 6, n এর মান আমরা কত করবো 6, -2 ইন্টু 180/n এর জায়গায় 6, তাহলে 4 ইন্টু 180/6, তাহলে সেটা কত হবে 6 দিয়ে কাটলে 6 ইন্টু 30, তাহলে 3 4 12, 120 ডিগ্রি। এবার আমাদের 120 ডিগ্রি তো বলা নেই এখানে, তাহলে সেটা কি করব, 120কে এটা বার করতে গেলে π/180 দিয়ে আমাদের গুণ করতে হবে। সেটা গুণ করলে এই 0 কাটলাম, 12কে কাটলাম 3, যদি 4 দিয়ে কাটি 4 দিয়ে কাটি 3 4 12, এটা 6 দিয়ে কাটলাম 2 2 4, 3 2 6, তাহলে 2π/3, তাহলে এটা হবে আমার উত্তর। তাহলে অপশান বি। এরপরে দেখো যেটা বলা হয়েছে যে অঙ্কটা, সেটা হচ্ছে কি 5 দাগের অঙ্ক। একটি সমকোণী চৌপালাকৃতি বক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বক্সের ভিতরের উচ্চতা কত, বলা আছে। দেখো এটা আমরা কি এখানে লিখতে পারি যে একটি সমকোণী চৌপালাকৃতি বক্সের ভিতরের, তাহলে এর আয়তন কত এত ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি, বক্সের ভিতরের উচ্চতা। তাহলে এখানে 3টে বাহুর গুণফল কত হবে, এখানে 440 হবে আয়তন, এবং এর যে ভূমিতলের ক্ষেত্রফল সেটা AB বা আমরা BC যে কোনো একটা, আচ্ছা এবি ধরতে হবে, কারণ ভূমিতলের ক্ষেত্রফল এটা উচ্চতার জন্য এই ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে এবির জায়গায় লিখবো কত 88 ইন্টু সি ইকুয়ালস টু কত, এখানে 440 যেটা আছে, তাহলে সি ইকুয়ালস টু কত হবে 440/88, এটা আমরা 8 দিয়ে কাটলাম, 8 11 88, আর এটা হবে 4 11, তাহলে 40 হবে, অতএব আচ্ছা এটা 8 দিয়ে কাটলে 5 হবে, সি এর মান কত হবে 5। আর এখানে যে আমরা 88টা ক্ষেত্রফল সেটা আমরা যেহেতু এবি ইকুয়ালস টু 88 দেওয়া আছে, তা সেই জন্য আমরা এখানে বোঝাতে পারলাম। তাহলে এটা হবে কত 5 সেন্টিমিটার। এরপরে আছে দেখো 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে আমাদের কোনটা সঠিক হবে। দেখো এখানে 6 7 x 8
ওয়াই এবং 14 এগুলো আছে। তাহলে এর গড় কত 9 বলা হয়েছে। দেখো তাহলে আমরা কী করবো, এগুলো প্রত্যেকটা যোগ করে দেব। তাহলে যোগ বাই, দেখো প্রত্যেকটা যোগ করতে হবে, নিচে কত দিয়ে ভাগ করব 1 2 3 4 5 6, তাহলে 6 দিয়ে ভাগ করলে ইকুয়ালস 9 লিখবো। এবার সেখান থেকে আমরা ভ্যালুটা বার করব। 6 7 13, 13 আর 8 হচ্ছে 21 আর 14 হচ্ছে 35, 35/6। আচ্ছা 35 প্লাস এক্স প্লাস ওয়াই এগুলো 6 এগুলো 9/6 এর 9, 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 9 54। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 54 থেকে 35 বাদ দিলে কত হয় 19। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে 19, অপশান বি। তাহলে এমসিকিউটার যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করে নিলাম। এরপরে দেখো বলা শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। সমষ্টি এবং গুণফলের অনুপাত। আচ্ছা সমষ্টি এবং গুণফলের অনুপাত, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত? যদি বীজদ্বয় দুটো হয় আলফা প্লাস বিটা, আলফা আর বিটা যদি হয় বীজদ্বয়, তাহলে দুটো বীজদ্বয়ের যোগফল হয় কত -b/a, এবং আরেকটা কি হয় গুণফল কত হয় আলফা ইন্টু বিটা, সেটা হচ্ছে কত c/a। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত -b/a, এর সাথে অনুপাত কি হবে গুণফলের অনুপাত, তাহলে আলফা ইন্টু বিটা, তাহলে c/a। এখান থেকে a কেটে গেল -b/c। এবার দেখো আমরা প্রথমে ভ্যালু বসাতে পারতাম, পরেও বসাতে পারবো। তাহলে -b এর মান কত হবে এখানে, এটা হচ্ছে কত -b এর জায়গায় কত লিখবো -12। তাহলে মাইনাস তো থাকলো, তারপরেও -12 c এর জায়গায় কত লিখবো 18। তাহলে মাইনাস প্লাস, তাহলে 12:18, তাহলে কত হবে, এটা হবে 6 2 12 318, তাহলে কত হবে 2:3। তাহলে কী লিখবে তাদের যোগফল, তাদের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল তাদের যে অনুপাত সেটা হলো 2:3। 2:3। এরপরে প্রশ্ন দেখো, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সেটা কি সমহার বৃদ্ধি। তাহলে কি সেটা সমহার বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, দুটি বৃত্ত এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এই বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ, সাধারণ স্পর্শক সরল না তির্যক, তাহলে সেটা হলো কি তির্যক। বলছে এ ও বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ কত, এটা হবে সাইন এ ইকুয়ালস টু সাইন 90, যেহেতু পরস্পর পূরক কোণ তাহলে 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে সেটা কী হবে আমাদের, তাহলে সেটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ কস থিটা। তাহলে আমরা কী লিখবো এখানে, এটা লেখার দরকার নেই, শুধুমাত্র লিখবো কস থিটা। সাইন এ সমান আচ্ছা কস 0 নয় কস বি, তাহলে এটা লিখবো শূন্যস্থানে। নেক্সট প্রশ্ন, এটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ড্যাশ একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাহলে সমান করে দেবো আমরা আয়তন এবং এটা সমান করে দেবো 2πr × h। এবার এখান থেকে আমরা ভ্যালুগুলো পাবো। দেখো এই পাই আর পাই কেটে দেবো, এইচ কেটে দিলাম, r² আর r, তাহলে একটা আর এখানে থাকবে, r = কত 2, r = কত হলো 2। এবার কি বলেছে আরটা কি ব্যাসার্ধ 2, কিন্তু এখানে চাইছে কি ব্যাস, তাহলে ব্যাসটা কত হবে 2r হবে, তাহলে 2r সমান কত 2 গুণ এই 2, তাহলে হবে 4, তাহলে এটা হবে 4 একক। নেক্সট প্রশ্ন 1 2 3 4 5 তথ্যটির মধ্যমা কত, দেখো এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে কত হবে মধ্যমা, এটা হবে আমাদের 3 হলো এটা। তো শূন্যস্থানগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে বলা হয়েছে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করো। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকেদের দরকার 3 জন, তো এটা 3 জন কেন 2 জন হতে পারে, তাহলে এটা কি ঠিক বলা হয়েছে, তাহলে মিথ্যা বলা হয়েছে, এটা ভুল। এরপরে আছে দেখো, যদি y - z সর্বাধিক 1/x এভাবে দেওয়া আছে হয়, তবে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি 0 হবে, 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি 0 হবে বলেছে। তাহলে দেখো আমি একেবারে লিখে দিই, এটা y - z ইকুয়ালস টু এই 1/xটা আছে তো, ইকুয়াল দিলে আমরা k1/x লিখতে পারবো, এটা একটা লিখলাম। আর একটা লিখবো z - x, আমি একেবারে লিখছি, হ্যাঁ। তাহলে এটা সমান আমরা k2/y হবে,
সেমভাবে এটাও কী হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু k3/z, এটা হলো। তারপর দেখো এখানে আমরা এক্স দিয়ে গুণ করে দিলাম, এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইকুয়ালস টু k1, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু k2, এখানেও এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু k3, এটা লিখলাম। তাহলে এদের যোগফল কী হবে, তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি 0, তাহলে তিনটি ভেদ ধ্রুবককে আমরা এক করব, k1 প্লাস k2 প্লাস k3, এটা যোগ করব। তাহলে k1 কত, এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে এটা যোগ যদি করি আমরা কত হবে দেখো, এক্স ওয়াই কেটে গেল, এক্স জেড আর এক্স জেড কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 0। তা তো ঠিকই বলেছে, তাহলে এটা কী হবে, এটা হবে কি সত্য। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক, এটা তো পূরক না, এটা মিথ্যা বলা হয়েছে, তাহলে এটা হবে কি মিথ্যা। নেক্সট প্রশ্ন, সাইন 90 ডিগ্রি মানে থিটা ইকুয়াল সাইন 2 থিটা হলে থিটা এর মান 3 ডিগ্রি যখন 2 থিটা হলো সূক্ষ্ম কোণ। দেখো এটা কি ঠিক বলা হয়েছে, কী করে করবো দেখো, এটা কি বলা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন 2 থিটা। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন 2 থিটা। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এই 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 2 থিটা। এবার এই 2 থিটা বা এই থিটাটা এদিকে গেলে প্লাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে পরের লাইনে থিটা ইকুয়ালস টু কত হবে, 90/2 অর্থাৎ 45 ডিগ্রি হবে। আচ্ছা সরি, এটা হবে 3 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, অতএব থিটা ইকুয়ালস টু কত হবে, 90/3 অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে তো এটা মিলেই গেল, তাহলে এটা কী বলা হয়েছে, সত্য বলা হয়েছে। এই চারেরটা কী হবে, সত্য। এরপরে যে প্রশ্ন দেখো 5 দাগে বলা যায়, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির কি বলা আছে, শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে দেখো এর আয়তন একই থাকে, বা এক লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তো এর আয়তন সূত্র কি, 1/3 পাই r² ইন্টু এইচ, এটা ছিল প্রথমে থাকে, এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক করালো, তাহলে পরে অর্ধেক করা হলো, তাহলে 1/3 পাই, এই r²টা কী লিখবো আমরা, r/2 লিখবো, এবং উচ্চতা দ্বিগুণ করা, তাহলে আগে এইচ ছিল, এখন কত হবে 2h হয়ে যাবে, তাহলে সেটা কি এর সাথে সেম থাকবে, বার করে দেখা যাক। 1/3 পাই, এটা r²/2 ইন্টু 2h, আচ্ছা r²/4, তাহলে এই 2 আর 2 কেটে 2 থাকে, তাহলে 1/3 পাই আর এইচ ইন্টু এই 1/2টাকে এদিকে লিখলাম। তাহলে দেখো এই 1/2 কিন্তু এক্সট্রা আছে, এটার সাথে মেলালে এই উপরে r² হবে, এটার সাথে মেলালে 1/2 এক্সট্রা হবে, তাহলে কি এটা কী বলে সমান থাকে বলে, তাহলে এটা কি মিথ্যা বলা হয়েছে, তাহলে এটা সমান হচ্ছে না, তাহলে এটা হবে কি মিথ্যা। এরপরে যেটা বলা হয় 6 দাগে, 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুরু মান 10, তাহলে সংখ্যাগুরু মান কি 10 এখানে, কারণ এখানে 9 আছে, একবার আছে, 2 আছে, 3 বার, তাহলে 9 হবে, তাহলে এটাও এখানে মিথ্যা বলা হয়েছে। তাহলে এগুলো আমাদের সত্যমিথ্যা নির্ণয় করা হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে 4 দাগের প্রশ্নে বলা হয়েছে যে, প্রথম প্রশ্ন, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত টাকা, এটা বোঝা যাচ্ছে না লেখাগুলো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত। তাহলে এখানে আমাদের বার্ষিক 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত, 615 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস r/100, তো আর জায়গায় 5% বলা আছে, একেবারে বসিয়ে দিচ্ছি। এটার স্কোয়ার 2 বছর বলা আছে, স্কোয়ার মাইনাস পি, পরের লাইন কী লিখবো আমরা, 615 ইকুয়ালস টু পি ইন্টু
এদিকে 20 যদি লসাগু হয় তো 20 যোগ এখানে 1 মাইনাস পি ইকুয়ালস টু পি ইন্টু 21/20 তার স্কোয়ার মাইনাস পি সমান সমান পি যদি কমন নেই তাহলে 21/20 মাইনাস 1। আচ্ছা 21 এটা তো স্কোয়ার হয়ে যাবে, তাহলে হ্যাঁ এটা হবে। নেক্সট লাইন আমরা কী লিখব, পি ইন্টু এটা যদি করি আমরা 20টাকে যদি ভাঙি এটা হবে 400 হবে, 21টাকে ভাঙলে আমাদের কত হবে 441 হবে। এটা হবে, এদিকে -1 যেমন আছে তেমন থাকলো, স্কোয়ার সমান সমান পরের লাইন পি। এবার লসাগু করলাম, 400 লসাগু হলো, এটা হবে 441 মাইনাস 400 তার স্কোয়ার সমান সমান কত হবে, এখানে আমাদের পি ইন্টু হবে, দেখো এটা যদি বিয়োগ করা যায় তাহলে 41। আচ্ছা স্কোয়ার তো থাকবে না, স্কোয়ার করে দিলাম এখানে, তাহলে 41 তার নিচে কত হবে 400, এটা হলো। এবার এই 615টা আছে, এটা একেবারে আমি লিখলাম না, বারবার তোমার লিখবে। তাহলে পরের লাইন, তাহলে পি সমান সমান কত হবে, এই 400 গুণ 615/41 হবে। 41 দিয়ে যদি কাটি 41 একে 41, এখানে আমাদের কাটবে কত 41 একে 41, 41 ইন্টু এই 15-র সাথে 41 ইন্টু 15 কত হয় 615 হয়। তাহলে আমাদের পি সমান সমান কত 4×15=60, আর এই দুটো শূন্য, তাহলে এত টাকা 6000 টাকা। তাহলে অঙ্কটা করে নেওয়া হবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো, 2000 প্রশ্ন, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধন অনুপাত এত, বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত, অর্থাৎ 3 নম্বর ব্যক্তির লাভ কত। তো 2000 কেটে চলো, তোমরা একটু লিখবে এইটা, এই যে রেশিওটা আছে, এই রেশিওটা কী করবো আমরা 3 লসাগু করবো, লসাগু করার পরে উপর দিয়ে সেটাকে গুণ করবো। লসাগু কত হবে, এটা আমাদের 4×6 24 60 লসাগু হবে। তাহলে উপরে সবকটাকে 60 দিয়ে যদি গুণ করি আমরা তাহলে কত হবে 10 হবে, এটা 5×12=60 হবে, এটা কত হবে 4×15=60। তাহলে এটা হলো, এবং আমাদের চেয়েছে কারণ অ্যান্টনি, অর্থাৎ 1 2 3 নম্বরটা, তাহলে 15টা আমাদের এটা বার করতে হবে 15টা। তাহলে আমাদের কত বেরোবে টোটাল বছরের লাভ, তোমরা লিখবে যে বছরের টোটাল লাভ হয় এত টাকা, অর্থাৎ অ্যান্টনির লাভ কত এত বলে লিখবে। তাহলে 3 এত টাকা হয়, তাহলে অ্যান্টনির 15, নিচে কত হবে এই 3 যোগফল হবে 10 আর 12 কত 22 আর 15 কত 37। তাহলে এটা দিয়ে কাটলে আমাদের 100 হবে, তাহলে এটা কত হবে আমাদের 1500 টাকা হবে। তাহলে এর যদি 1500 হয় তাহলে এর কত হবে হবে 1000, এর হবে কত 1200 টাকা। এটাই বার করবে, তো আমরা যেটা একটা বার করতে বলি এটাই বার করবো। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে সেটা বলা হয়েছে, দেখো ax² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও 2b² = 9ac। 3 অঙ্ক। তাহলে এখানে যদি আমরা একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটা যদি আলফা ধরি তাহলে আরেকটা কত হবে 2 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল কত হয় -b/a হয়, এবং আরেকটা আমরা লিখবো কি বীজদ্বয়ের গুণফল। তাহলে একটা যদি আলফা হয় আর একটা কত হবে 2 আলফা হবে, তাদের গুণফল কত c/a। এবার ভ্যালুগুলো বসাবো, দেখো এই আলফা প্লাস বিটা, তাহলে এই 2 এখানে তাহলে 3 আলফা হলো, 2 আলফা প্লাস 2 আলফা 3 আলফা, তাহলে -b/a। এখানে b এর জায়গায় কত হবে b, এখানে b এর জায়গায় b আছে, এবং a এর জায়গায় কত হবে এখানে এটা হলো c বসবে, সরি এখানে a এর জায়গায় a হবে, এখানে a এর জায়গায় a হবে। তাহলে পরের লাইনে লিখব আলফা ইকুয়ালস টু -b/3a, এটা হবে। এবার আমরা আলফাকে উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো, আলফা স্কোয়ার সমান কত, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে b²/9a², এ অবধি রেখে দিলাম। এবং এইদিকে আমাদের হবে 2 আলফা স্কোয়ার সমান কত হবে c/a, এটা আসবে। তারপর লাইন 2 আলফা স্কোয়ার, আচ্ছা আলফা স্কোয়ার সমান c/2a, এখানে প্রত্যেকটা ভ্যালু ঠিকই আছে, এখানে যেগুলো বসে নিলাম। তাহলে এখানে আলফা স্কোয়ার সমান কত c/2a, এবং আলফা স্কোয়ার b² / 9a²।
তাহলে এই ভ্যালুটা আমরা এখানে আলফা স্কোয়ার জায়গায় বসাবো। বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার সমান সমান সি বাই 2a। এবার দেখো এখানে এ আর এই স্কোয়ারটা কাটলাম, তাহলে এখানে কী হবে, বি স্কোয়ার বাই 9a ইকুয়ালস টু সি বাই 2, এটা হলো। তারপরে আমরা কী লিখবো, এই 2 আর বি স্কোয়ার গুণ করবো, 2b স্কোয়ার সমান সমান 9ac। তাহলে এটাই তোমাদের প্রমাণিত করতে বলেছে, তাহলে এটা প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে প্রমাণিত হয়ে যাবে। এরপরে যে অঙ্কটা আছে দেখো, সেখানে বলা হয়েছে আমাদের 4 দাগের অঙ্ক। সেটা 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? সাধারণ অনুপাত কি হয়? 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? তাহলে সাধারণ অনুপাত কত হবে আমাদের? সাধারণ অনুপাত সেটা আমাদের কত হবে, যে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, তাহলে আমাদের 6 + 2 হবে, সেখান থেকে কত হবে 3। হ্যাঁ, এটা আমাদের হবে। তাহলে আমরা তৃতীয় সমানুপাতিক কী করে বার করবো? তৃতীয় সংখ্যাটি, তৃতীয়টি হবে কত, 3 গুণ 6, সেটা হবে 18, এবং চতুর্থটি হবে কত, চতুর্থ হবে 18 গুণ 3 অর্থাৎ 54, এবং পঞ্চমটা কত হবে, সেটা হবে 54 গুণ 3, তাহলে 162, তাহলে এটা হবে আমাদের। এরপরে যে অঙ্কটা আছে তার 5 দাগের অঙ্ক। একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এবং এসি পরস্পর লম্ব। এবি সমান 4 সেন্টিমিটার হলে, এসি সমান 3 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এবি ও এসি পরস্পর জ্যা। আচ্ছা, এ বি, এটা এ আর এই বি, আর এ আর এই সি দুটো পরস্পর জ্যা। এটা ধরে নাও বৃত্তের কেন্দ্র। এবি কত, 4, এসি কত, 3, এটা বলা হয়েছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে দেখো, তাহলে আমাদের কথা হবে বিসিটা কত, আমাদের এটা বার করতে হবে। তাহলে আমরা পিথাগোরাস সূত্র অনুযায়ী লিখতে পারি, বিসি ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার বলে ভূমি স্কয়ার, সেখানে লিখবো। সেখানে লিখলে কী হবে, এই এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার হবে। তাহলে এবি স্কয়ার 4 প্লাস এসি স্কয়ার 3, তাহলে কত হবে, এটা হবে 4 4 16 প্লাস 9, তাহলে 25 হবে, √25 সমান কত হবে 5। এটা হলো আমাদের কি, বিসি পুরোটা বের হলো 5, কিন্তু আমাদের চেয়েছি কি ব্যাসার্ধ, তাহলে এটা অর্ধেক হবে, 5-এর অর্ধেক হবে। অতএব ব্যাসার্ধ সমান যদি আমরা ও ধরি, বৃত্তের কেন্দ্র ও ধরি বা না ধরি, বা ব্যাসার্ধ কত হবে আমাদের, এটা 5/2 অর্থাৎ BC/2, অর্থাৎ দেখো BC/2 অর্থাৎ 5/2, এটা রাখতে পারো, বা 2.5 সেন্টিমিটার, এটা হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে সেখানে কি বলা আছে দেখো, এটা 6 দাগের প্রশ্ন। এবিসি ত্রিভুজের এবি সমান এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যেখানে ডি লম্ব ডি সমান্তরাল বিসি, এবং এডি ইস্টু বিসি সমান 3:1, এখানে কত হবে 3:1, এখানে এটা বলা যাচ্ছে না, তো লিখে দিই 3:1 যদি হয়, তাহলে ই এর সমান 3.3 সেন্টিমিটার, তাহলে এসি এর দৈর্ঘ্য কত? তো এখানে একটা ত্রিভুজ, না এটা একটা ত্রিভুজ হলো, এটা ধরে নিলাম এ বি এবং সি, তাহলে এর সাথে কি বলা আছে, বিসি এবং ডিই, তাহলে ডি এবং বি, এবি এবং এসির ওপরে বিন্দু, এবির ওপরে একটা বিন্দু হলো ডি, এবং এখানে একটা হলো ই, এসির ওপরে উপস্থিত হলো ই, তাহলে এই দুটো কি লম্ব বলা, ডিই এবং বিসি, এটা হচ্ছে সমান্তরাল বলা আছে, তো এটা হলো। এবং এখানে আর কি বলা আছে, এডি ইস টু ডিবি, তাহলে এডি বাই ডিবি সেটা বলা হচ্ছে আমাদের, সেটা আমরা কি লিখতে পারি, এডি বাই ডিবি, এডি বাই বিডি বা ডিবি, সেটা সমান আমরা এই বাই এসি লিখতে পারি, বা এই বাই এসি, বা এই বাই ইসি, বা এই বাই সি লিখতে পারি। তাহলে এবার আমাদের এটা তো বলা আছে এডি ইস টু ডিবিটা বলা আছে 3:1, তাহলে 3/1, আর এটা তাহলে আমাদের, এবং এখানে এইটা কত বলা আছে 3.3 সেন্টিমিটার, তাহলে এই জায়গায় 3.3 লিখে দিলাম। ইসিটা আমরা জানি না, তো সেটাই আমাদের
এসিটা বার করে নিতে পারলে আমরা তাহলে এসিটা বার করতে পারবো, কারণ এই আর এসি যোগ করে দেবো দুটো। তাহলে আমাদের কত বেরোচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের ইসি সমান সমান 3.3/1, সরি 3.3/3, অতএব ইসি সমান সমান কত 1.1, এটা হলো। এবার অতএব আমাদের চেয়েছে কি এসি এর দৈর্ঘ্য, এসি সমান সমান কত লিখতে পারি, এই প্লাস ইসি, এই জায়গায় কত বসাবো সেটা আমাদের এখানে বলা আছে 3.3, ইসি কত 1.1, তাহলে কত হবে 4.4 সেন্টিমিটার। এটা হলো। নেক্সট প্রশ্ন দেওয়া আছে, দেখো সেটা কি বলা হয়েছে আমাদের এখানে, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে রম্বসটির পরিসীমা কত? 7 দাগের অঙ্ক। তা রম্বস এভাবে আঁকলাম আমরা। তো এখানে যেটা বলা হয়েছে আমাদের যে দুটি কর্ণের দৈর্ঘ্য 25, একটা 25 এবং একটা 10, এই 24 একটা 10, এটা ধরো 24 হলো, এটা ধরো 10 হলো। এ বি সি ডি, এখানে আমরা এসিটা ধরলাম কত, এসিটা আমরা ধরে নিলাম 24 এবং এসিটা আমরা 24 ধরে নিলাম, আর বিডিটা আঁকাটা হয়েছে, নাম্বারিংটা ভুল হয়েছে, তো এবারে একটা আঁকলেই হলো। আমার দুটো ভ্যালু বলে দেওয়া আছে, এটা দুটো আমরা ধরে নিলাম। এবার এখান থেকে আমরা কী লিখতে পারি, এটা ও হবে ধরি, তাহলে এসি যদি 24 হয় তাহলে ও এ বা ও সি যে কোনো একটা, সেটা কত হবে, অর্ধেক হবে, সেটা হবে 12 সেন্টিমিটার। আর এখান থেকেও লিখতে পারি এই বিডি যদি 10 হয় তাহলে ওডি বা ওবি যে কোনো একটা যদি লিখি আমরা, ওবি যদি লিখি তাহলে ওবিটা কত লিখতে পারবো, অর্ধেক লিখবো, 5 সেন্টিমিটার হবে। এবার এখানে দেখো এই যে ত্রিভুজ এ ও বি এটা এবং ত্রিভুজ এর মধ্যে, এই ত্রিভুজ এ ও বি এর মধ্যে এ ও বি, এই ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল এ ও বি সমান কত 90 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এ ও বি সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, পিথাগোরাসের সূত্র লিখতে পারবো। পিথাগোরাসের সূত্র হচ্ছে এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, সেখান থেকে আমরা এ বি স্কোয়ারটা লিখতে পারবো, থ্রি স্কোয়ার সঙ্গে লম্বা স্কোয়ার ভূমি স্কোয়ার লিখতে পারবো। যে ভ্যালুগুলো জানি আমরা সেগুলো বসাবো এখানে। এ ওর এটা ও এ বা এ ও হচ্ছে 12 এবং এরা হচ্ছে 5, এবং এদিকে এ বি যেমন আছে তেমন রেখে দিলাম। তাহলে এভাবে এই 12 আর 5টাকে যোগ করলে কত হয়, 12 কত হয় 144 প্লাস 25 সমান সমান এ বি স্কোয়ার। পরের লাইনে কী লিখবো, এ বি সমান সমান রুট, এ দুটো যোগ করলে কত হয় 169, তাহলে কত হবে 13 সেন্টিমিটার। তাহলে এ বির মান 13, এই এ বি যেটা সেটা আমাদের বেরোচ্ছে 13। আমাদের চেয়েছে কি রম্বসটির পরিসীমা, তাহলে একটা যদি 13 হয় তাহলে এই চারদিকে এটাও 13, এটাও 13, এটাও 13, তার চারদিকে 13 দিয়ে গুণ করবো। অতএব পরিসীমা, অতএব রম্বসটির পরিসীমা এই এ বি হচ্ছে 13, তাহলে রম্বসের পরিসীমা হচ্ছে কত 4 × 13 সমান কত 4 13 52 সেন্টিমিটার। এটা হলো। এরপরে যে অঙ্কটা আছে সেটা কি বলা আছে, 8 দাগের অঙ্ক। cos θ = 0.6 হলে প্রমাণ করো 5 sin θ - 3 tan θ = 0। তো এখানে তোমরা কি লিখবে, cos θ = 0.6 বলা হয়েছে, তাহলে আমরা cos θ = 0.6টাকে এভাবে লিখলাম, 0.6 তো ঠিক আছে 0.6 লিখলাম প্রথমে, তারপরে লাইন আমরা লিখবো 6/10, তাহলে cos θ এর মান কি 6/10, এটা হলো। এবার এটাকে কাটাকুটি করলাম, 3 × 6 5 × 10, তাহলে অতএব cos θ = আমরা লিখতে পারি 3/5। এবার এই যে cos θ এর মান কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই
অতিভুজ, তাহলে এখানে ভূমি 3 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে সেমন একটা আমরা এখানে ত্রিভুজ আঁকলাম, এর ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে এটা আমাদের কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে এটা হচ্ছে লম্ব ধরে নিলাম। তাহলে আমরা যদি এর সূত্র জানি কি, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার কত, মানে 5k তার হোল স্কোয়ার, লম্বর কত জানি না, ভূমি কত 3k এর স্কোয়ার। তাহলে পরের লাইন আমরা কি লিখব, লম্ব স্কোয়ার সমান সমান 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার। পরের লাইনে লম্ব স্কোয়ার সমান সমান 25 থেকে 9 বাদ দিলে 16k স্কোয়ার। অতএব লম্ব সমান সমান রুট 16k স্কোয়ার। তাহলে এটা কত হবে, 4k হবে। তাহলে আমাদের এটা কত বেরোলো, 4k বেরোলো। তাহলে লম্বটা কত বেরোলো, 4k বেরোলো। এবার যখন 4k বেরোলো, তাহলে আমরা এবার দেখো আমরা কী করব, এখানে লেফট হ্যান্ড সাইড বার করব এটার, এই যে 5 sin θ মাইনাস 3 tan θ। তাহলে 5 sin θ, কারণ সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা আমাদের লাগতো, সেজন্য 5 sin θ মাইনাস 3 tan θ। তাহলে এটা আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, এটা লিখলাম। তাহলে এবার 5 sin θ জায়গায় কী লিখব, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 4k, অতিভুজ হচ্ছে কত 5k, মাইনাস 3 tan θ। ট্যান মানে কি লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই ভূমি। তাহলে 3k। তাহলে পরের লাইন কী হবে, এটা সমান সমান হবে, এইকে কাটলাম, 5 কেটে দিলাম, 4 মাইনাস কে কাটলাম, 3 কাটলাম, 4 মাইনাস 4 = 0। তাহলে আমরা কী লিখবো এখানে, RHS প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড তো 0 বলা আছে এখানে দেখো। তাহলে এটা প্রমাণিত। এরপরে যে প্রশ্নটা আছে দেখো সেখানে কী বলা আছে, সেটা হচ্ছে 9 দাগের প্রশ্ন। tan আলফা প্লাস কট আলফা = 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান কত। তা 9 দাগের অঙ্ক দেখো, এটা আমরা এখানে ভ্যালুটা যেটা বলা আছে লিখবো tan আলফা প্লাস কট আলফা = 2। তাহলে পরের লাইন আমরা লিখবো tan আলফা প্লাস কটটাকে লিখবো 1/tan আলফা = 2। এবার লসাগু করবো এটাকে, তাহলে এটা হবে tan আলফা, আর এটা হবে কি tan স্কোয়ার আলফা প্লাস 1 = 2। তারপরের লাইন কি লিখবো আমরা, tan স্কোয়ার আলফা প্লাস 1 = 2 tan আলফা। তো নেক্সট লাইন tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 = 0। তাহলে দেখো এটা কি লিখি, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, এটাই হবে = 0। নেক্সট লাইন স্কোয়ারটাকে হটিয়ে দেবো, তাহলে tan আলফা মাইনাস 1 = 0, ও এই 0কে রুট করলে 0ই হয়। তাহলে tan আলফা = 1 হবে। তাহলে tan আলফা = 1 যখন হবে, তাহলে পরের লাইন আমরা কী লিখবো, tan আলফা যেহেতু tan আলফা যেহেতু 1, তাহলে tan আলফা যদি 1 হয় তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি cot আলফা = 1 হবে। এবার আমাদের যেটা চেয়েছে ভ্যালুটা, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত। এটা হবে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13, 1 প্লাস 1 = 2 হবে উত্তর আমাদের। এর পরের অঙ্কটা দেখো, আচ্ছা এখানেই করতে হবে, সেখানে যেটা বলা হয়েছে 10 দাগের অঙ্ক। 10 দাগে বলা হয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা এই অঙ্কটা তো আগের পেজেও ছিল মনে হয়, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s3/v² মান কত। দেখো এখানে করে দিই তোমাদের অঙ্কটা, এই s3/v² একেবারে লিখছি যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s,
তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 4 পাই আর স্কোয়ার, তার কি আছে কিউব আছে এখানে। ভি মানে কি, এটা হচ্ছে আয়তন, আয়তনের সূত্র কি, সেটা হবে 4/3 পাই আর কিউব, কিন্তু ভি এর কি আছে স্কোয়ার আছে, এটা হলো। নেক্সট লাইন কি হবে দেখো, এটা 4 কিউব মানে কত 64, এখানে পাই টু দি পাওয়ার কিউব এবং আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে। নিচের লাইন কি হবে 4 স্কোয়ার মানে 16, 3 3 9 পাই স্কোয়ার আর আর টু দি পাওয়ার 6, তাহলে আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে গেল, এটা 3 আর 2 একটা কেটে গেল, একটা থাকলো। এবং তাহলে তার পরের লাইন আমরা কি এখানে লিখব 64 পাই একটা পড়ে থাকে ইন্টু ওপরে আমাদের 9 যাবে, নিচে থাকবে 16, তাহলে 16 1 16 4 16 64, তাহলে সেটা আমাদের কত হবে, সেটা আমাদের হবে এখানে যে 4 9 36, 36 পাই, তাহলে এটা হবে আমাদের উত্তর, এদিকটা হবে উত্তর। তাহলে এটা হলো 36 পাই। এর পরের যে অঙ্কটা আছে সেটা কি আছে, এখানে তোমাদের একটু এখানে এগুলো একটু মুছে দিই। পরের অঙ্কটা হচ্ছে আমাদের 11 দাগের অঙ্ক, বলা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত। তো এটা তোমরা লিখবে কি দেখো, তাদের যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের, তো পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাই আর এল এবং ভূমিতলের ক্ষেত্রফল কত, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলে কত গুণ বলা আছে √5 গুণ বলা আছে। তাহলে এবারটা সঙ্গে কী হবে, তো পাই আর এই পাই কেটে দিলাম, একটা আর একটা কেটে যাবে, তাহলে এখানে একটা কেটে গেল, তাহলে এল ইকুয়ালস টু আর 5 ইন্টু আর, পরের লাইন সবগুলোকে স্কোয়ার করে দেব এখানে। আচ্ছা, স্কোয়ার করার আগে এই এল মানে কি আমরা জানি, এল ইকুয়ালস টু কী হয়, এর পিথাগোরাসের সূত্র অনুযায়ী হবে কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যে শঙ্কুর জন্য। তাহলে এখানে এই এল মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে √5 ইন্টু আর। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে দেবো, বর্গ করে দিলে কী হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু আর স্কোয়ার হয়ে যাবে এটা। তাহলে পরের লাইনে আমরা কী লিখতে পারবো, এই এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, নেক্সট লাইন এইচ স্কোয়ার সমান সমান 4 আর স্কোয়ার হবে। এবার আমাদের চেয়েছে কি উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান কী হবে 4/1, অতএব এইচ বাই আর কত হবে, রুটটা করে দিলে যে 4/1, অতএব এইচ বাই আর সেটা হবে 2/1, তাহলে অনুপাত কত হবে, উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত 2:1, অতএব এই দুটো অনুপাত হবে 2:1। এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, সেটা এখানে যেটা বলা আছে অঙ্কটা, সেটা হলো একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে, সেখান থেকে আমাদের কে এর গড় এবং বাকি ভ্যালুগুলো দেওয়া আছে, কে এর মান বার করতে হবে। তো এটা আমাদের 12 দাগের অঙ্ক। তো আমরা এক্স বার সমান সমান কী জানি, আমাদের সূত্র জানতে হবে, এই সূত্র যদি না জানি তাহলে আমাদের এই অঙ্ক করা সম্ভব নয়, এটা আমাদের জানতে হবে এই সূত্রটা। এবং এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবো, দেখো এটা গড় বলা আছে 8.1 বলে দেওয়া আছে, এবং এটা বলা আছে কত 132 প্লাস 5k, আর এটা কত আছে 20, এখান থেকে আমাদের বার করতে হবে। তাহলে এবারে পরের লাইন দেখো, এটাকে 81 নিচে 10 লিখে দিলাম, পয়েন্টটা তুলে দিলাম, 132 প্লাস 5k বাই 20, এই দুটো কাটলে 2 পড়ে থাকে, তাহলে 81 দুগুণে 162 ইকুয়ালস টু 132 প্লাস 5k, তাহলে 5k ইকুয়ালস টু কত লিখব 162 মাইনাস 132, তাহলে এখানে পরের লাইন কত হবে 30, তাহলে অতএব কে ইকুয়ালস টু 30/5 মানে কত 5 6 23, তাহলে কে এর মান কত হবে 6। তাহলে দেখো এখানে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমাদের এটা কত নম্বর পেজ ছিল,
277 নম্বর পেজ, সেখানে অঙ্কের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দাগের। তোমার যদি অন্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।